গ্র্যাভিটেশন। আগের দিন আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশন রিলেটেড কিছু নিউমেরিক্যালসগুলো করেছি। গ্র্যাভিটেশন টপিকটা চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজ গ্র্যাভিটেশন থেকে রিলেটেড কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্ট্যান্ট, কম্পারেটিভ বা আমাদের বোর্ডের পরীক্ষার জন্য, সেগুলোরই আজ মোটামুটি একটা রাফ ডিসকাশন করা হবে। আর এরপর আমরা নতুন চ্যাপ্টার পড়ব আজকের ক্লাসটা হওয়ার পর। স্টার্ট করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভর স্থির থেকে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের কী পরিবর্তন হবে? ভর স্থির থাকবে পৃথিবীর, ব্যাসার্ধে হঠাৎ চেঞ্জ হয়ে যাবে। কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। অর্ধেক। এই পৃথিবী, যার ভর এম, ব্যাসার্ধ আর। তাহলে এখন ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হবে? জি সমান gm/r²। যদি ভর এমই থাকে, আগেও এম ছিল এখনও এম, ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, আগে আর ছিল এখন r/2, তাহলে এখন ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হবে? জিটা সমান gm/r/2 তার স্কোয়ার। এই r/2 স্কোয়ার মানে 4gm/r²। এই দুইয়ের স্কোয়ার উপর উঠলে 4। আর gm/r² মানে কি? gm/r² মানে হচ্ছে তোমার ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ আগের ঘটনাটা। তাহলে এখন অভিকর্ষজ ত্বরণ কত হবে? জিটের সমান 4g। তাহলে পরিবর্তন কত হচ্ছে? 3g। ঠিক আছে। যদি প্রশ্ন বলতো যে এখন অভিকর্ষজ ত্বরণ কত হবে, এখন অভিকর্ষজ ত্বরণ হবে পূর্বের 4 গুণ। পরিবর্তন জিজ্ঞেস করছে, তাই 3g। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ভর আর ব্যাসার্ধ উভয়েই অর্ধেক হয়ে গেলে, ভর ও ব্যাসার্ধ উভয়েই অর্ধেক হয়ে গেলে, আগেরটা ছিল ভর কনস্ট্যান্ট ছিল, ব্যাসার্ধ অর্ধেক হচ্ছিল। এখন বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়েই অর্ধেক হয়ে গেলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে? তো ব্যাসার্ধ ও ভর পরিবর্তন হলে পৃথিবীর জড়তা ভ্রামক ও কৌণিক বেগের পরিবর্তন হবে। এটা মাইন্ডে রাখা দরকার। যদি ব্যাসার্ধ আর ভরের পরিবর্তন হয় পৃথিবীর, তাহলে সেক্ষেত্রে জড়তা ভ্রামক আর কৌণিক বেগের পরিবর্তন হবে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে যে জড়তা ভ্রামক কি? জড়তা ভ্রামক হচ্ছে ভরেরই একটা রূপ। যদি কোনো বস্তু মোশনে থাকে, সার্কুলার মোশনে থাকে, বৃত্তীয় গতিতে থাকে, তখন ভরের পরিবর্তে আমরা ভ্রামককে কনসিডার করি, জড়তা ভ্রামক। ঠিক আছে। তো পৃথিবী যেহেতু নিজের অক্ষের সাপেক্ষে আবর্তন করছে, তাই পৃথিবীর ভরের রেসপেক্টে যখন কৌণিক গতি ঘুরবে, তখন ভর তো আমরা মাপবো না, তখন আমরা কী ভাববো? জড়তা ভ্রামক। ঠিক আছে। তো এই যে একটা পৃথিবী আছে, যার ব্যাসার্ধ এম, যার ব্যাসার্ধ আর, ভর এম, আর কৌণিক বেগ কত? ওমেগা। তাহলে এখন পৃথিবীর জড়তা ভ্রামক কত হবে? 2/5 mr²। এটা ফর্মুলা আছে ওই চ্যাপ্টারটাতে, দৃঢ় বস্তুর ঘূর্ণন, ওই চ্যাপ্টারটা যেটা আমাদের পড়ানো হয়নি। ঠিক আছে। তো জড়তা ভ্রামক কত হবে? মনে রাখো, পৃথিবীর 2/5 mr²। পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় r/2, ভর হতে হবে m/2, তখন কি হবে? তখন এই যে কৌণিক বেগটা আগে ওমেগা ছিল, এখন কত হবে? ওমেগা ড্যাশ। এবং এখন জড়তা ভ্রামক কত হবে? আই ড্যাশ। ফর্মুলাটা সেম রইবে, 2/5 mr²। এম মানে কত এখন? m/2। আর মানে কত? r/2। তাহলে এম আর এর স্কোয়ার, ওই ফর্মুলায় আছে, এবং মানগুলো বসেছি। এম এর মান m/2, আর এর মান r/2। ক্যালকুলেশন যদি করা হয় তাহলে হয়ে যাবে 2/5 mr² ইন্টু 1/8, বিকজ 2 স্কোয়ার 4 আর 4 দুগুণে 8। এই 2/5 mr² মানে হচ্ছে প্রথম কেসে জড়তা ভ্রামক। তাহলে এখন জড়তা ভ্রামক হবে আই ড্যাশ, সেটা হবে পূর্বের জড়তা ভ্রামকের 1/8। কিন্তু এই ঘটনাটাই যখন পৃথিবীর ভর আর ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে, তখন ওর জড়তা ভ্রামক আর কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না। কৌণিক ভরবেগ ধ্রুবকেই থাকবে। সো কৌণিক বেগ যদি ধ্রুবক থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আগের কৌণিক ভরবেগ আর এখনকার কৌণিক ভরবেগ একই ঘটে। তো আগের কৌণিক ভরবেগ কী হবে? আগের কৌণিক ভরবেগ হবে আই ওমেগা, এখনকার কৌণিক ভরবেগ হবে আই ড্যাশ ওমেগা ড্যাশ। এবার আই ড্যাশের মান আমরা জানি I/8, সো I/8। ঠিক আছে। আই ক্যান্সেল আউট, ওমেগা ড্যাশ সমান 8 ওমেগা। ওমেগা ড্যাশ মানে কী হবে? 2π/t ড্যাশ, আর ওমেগা মানে কী হবে? 2π/t, 2π ক্যান্সেল আউট, তাহলে টি ড্যাশ সমান হবে t/8। t/8। তো পৃথিবীর টি মানে কি? পর্যায়কাল। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার পূর্ণ আবরণ করতে কত সময় লাগে? 24 ঘন্টা। তাহলে টি এর মান 24/8 মানে 3 ঘন্টা। অর্থাৎ এখন
একদিন সমান কত হবে? 3 ঘন্টা। 3 ঘন্টায় পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে একবার ঘুরে যাবে। কখন? যদি পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ভর অর্ধেক হয়ে যায়। বোঝা গেছে? আমাকে কি বলেছে প্রশ্নে আমাকে বলেছে 1 বছরে দিনের সংখ্যা কত হবে? 1 বছর দিনের সংখ্যা কত হবে? তো সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর ততই সময় লাগবে যতটা আগে লাগতো, তাই না? এখন ও নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাই ওর পরিবর্তনটা এইটা আছে। এটা তো আহ্নিক গতি, নিজের অক্ষের সাপেক্ষে ঘোরাটা। আর সূর্যকে কেন্দ্র করে ঘুরবে সেটা তো বার্ষিক গতি। তাহলে সময় ততই লাগবে। 365 দিনে যত ঘন্টা হয় অত ঘন্টায় সময় লাগবে। আরে তাই না? কিন্তু এখন 3 ঘন্টা হয়েছে একদিন। তাহলে যেটা এখন একদিন মানে 24 ঘন্টা, সেটা এই কেসটার জন্য কদিন হবে? 8 দিন। 1 ঘন্টা মানে একদিন মানে 24 ঘন্টা। কিন্তু যদি ওই পাল্টে যায়, ব্যাসার্ধ আর ভর অর্ধেক হয়ে যায়, তাহলে 3 ঘন্টায় হবে একদিন। তাহলে 24 ঘন্টা হবে কদিন? 8 দিন। 24 ঘন্টা কত হবে? 8 দিন। তাহলে 24 ঘন্টা নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 365 দিন। 24 ঘন্টার নিয়ম অনুযায়ী 24 ঘন্টা যদি একদিন মেনে নেওয়া যায়, তাহলে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করতে কত সময় লাগে? 365 দিন। কিন্তু এখন একদিনেই আমার কি কদিন হয়ে যাবে? 8 দিনের মতো। একদিনে যতটা সময় সেটা 8 দিনের সময় লাগবে যদি ব্যাসার্ধ আর ভর অর্ধেক হয়ে যায়। তাইলে 3 ঘন্টায় যদি একদিন হয়, তাহলে আমাদের যে নিয়ম 24 ঘন্টায় 8 দিন হবে। তাহলে 365 দিনে পৃথিবী প্রদক্ষিণ করে 24 ঘন্টার নিয়ম অনুযায়ী। আর 24 ঘন্টায় 8 দিন যদি থাকে, তাহলে 8 গুণিত 365 অর্থাৎ 2920 দিন হবে। বছরের সময় অপরিবর্তিত থাকবে, কিন্তু দিনের সংখ্যার পরিবর্তন হবে। ঠিক আছে? তো সেই দিনের সংখ্যা কত হবে? 2920। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিকটতম উপগ্রহের ক্ষেত্রে প্রমাণ করো রো টি স্কোয়ার সমান কনস্ট্যান্ট, যেখানে রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। পড়িয়েছিলাম তোমাদেরকে যে আমরা জানি টি প্রপোর্শনাল টু 1/√ρ। কোনো গ্রহ পৃথিবীকে যদি প্রদক্ষিণ করে, তার পর্যায়কাল পৃথিবীর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়। তাহলে রো টি স্কোয়ার সমান কনস্ট্যান্ট হবেই। আবার জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এম ভরে পৃথিবী, আর ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, অর্থাৎ কেন্দ্র থেকে আর উচ্চতায় একটি উপগ্রহ রয়েছে। আর সমান নিশ্চয় লিখতে পারি আর প্লাস এইচ। পৃথিবীর খুব কাছের উপগ্রহের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এইচ ইজ মাচ লেস দেন আর। তাহলে এইচকে নেগলিজিবল করা হবে, তার মানে আর সমান আর। তাহলে উপগ্রহের দ্রুতি কত হবে? উপগ্রহের দ্রুতি আমরা জানি ভি সমান √GM/r। জিএম মানে GR স্কোয়ার, তাহলে GR স্কোয়ার বাই আর। এবার এই আর এর জায়গায় আর লিখে দিয়েছি, কারণ আর সমান আর প্রমাণিত হয়েছে। তাহলে ভি সমান কত হবে? √GR, উপগ্রহের দ্রুতি কাছের উপগ্রহের। তাহলে পর্যায়কাল কত হবে? পর্যায়কাল টি সমান 2πr/v। 2πr। ভি এর এ মানটা নিয়েছি, এ মানটা নিই, এ মানটা বসিয়েছি √GM/r। তো √GM/ উপরে আর, বর্গ করে পাই টি স্কোয়ার প্রপোর্শনাল টু 4π² r3/GM। তাহলে টি স্কোয়ার সমান কত হবে? এটা। এবার টি স্কোয়ার সমান 4π² g, r3 এর জায়গায় r3। ঠিক আছে, বুঝবে। পৃথিবী যদি একটা গোলক হয়, তাহলে ভর সমান কী হবে? আয়তন গণিত ঘনত্ব। আর আয়তন কত হবে? 3πr3। তাহলে পৃথিবীর এই যে এম এর জায়গায় আমি রো ইন্টু ভি লিখব। তো রো ইন্টু ভি মানে কি? 3πr3। তো এই 3টা উপরে চলে গেছে। এবার 4π², এখানে 4π আর 4π রয়েছে, তো 4 ক্যান্সেল আউট, পাই ক্যান্সেল আউট, ওপর একটা পাই রয়েছে। তাহলে ওপর হয়ে যাবে 3π, ওপর হবে 3π। এই আর কিউ মানে কি? এখন আর মানে কি? এখন আর মানে আর, কারণ কাছের উপগ্রহ ওঠে। তাহলে এই ছোটো আর কিউ এর জায়গায় আমি ক্যাপিটাল আর কিউ লিখতে পারি। নিচে রয়েছে রো আর নিচে রয়েছে জি। তো এই আর কিউ ক্যান্সেল আউট। তাহলে পড়ে রইল কি? পড়ে রইল আপনার এই রোটাকে দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে রো টি স্কোয়ার সমান 3π/g। আর 3π/gটা অলরেডি কি একটা কনস্ট্যান্ট। তাহলে পৃথিবীর কাছের উপগ্রহের ক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখলাম রো টি স্কোয়ার সমান কনস্ট্যান্ট। ঠিক আছে?
নেক্সট প্রশ্ন দেখা যাক। পৃথিবী পৃষ্ঠে থাকা একটি বস্তু ও পৃথিবীর কাছে থাকা কক্ষপথে প্রদক্ষিণরত বস্তুর মধ্যে কার মুক্তি দ্রুতি বেশি? একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে আছে, আর একটা বস্তু পৃথিবী পৃষ্ঠকে কেন্দ্র করে কোনো একটা কক্ষপথে ঘুরছে। এই দুয়ের মধ্যে কার মুক্তিবেগ বেশি হবে? তো ভূপৃষ্ঠে অবস্থানরত বস্তুর মুক্তি দ্রুতি আমরা জানি ভি সমান √2gm/r, যেটাকে আমি লিখেছি লেখা যেতে পারে ভি সমান √2gr, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কাছের কক্ষপথে প্রদক্ষিণরত বস্তুর মোট শক্তি কত হবে? এই যে এইখানে যদি ভূপৃষ্ঠে যে বস্তুটা আছে, ইয়াকে যদি এই মহাকর্ষ ক্ষেত্রের বাইরে পৌঁছাতে হয় তাহলে কত দ্রুতি দরকার? এতটা, তাই না? এইটা বা এইটা। এখন কোনো বস্তু যদি এখানে প্রদক্ষিণরত আছে এইখানে, তাহলে ওর শক্তি কত আছে? ঘুরছে, তার মানে গতিশক্তি আছে, প্লাস পৃথিবীর কেন্দ্র থেকে কিছু দূরে আছে, তার মানে স্থিতিশক্তি আছে। তাহলে ভূপৃষ্ঠের কাছের কক্ষপথে প্রদক্ষিণরত বস্তুর মোট শক্তি কত হবে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি ½ mv², যদি m ভরের বস্তু থাকে। স্থিতিশক্তি কত হবে? -gmm/r, তাই না? -gmm/r। কেন? এবার তোমার মাথায় পৃথিবীর খুব কাছে থাকা বলেছে। পৃথিবী যদি খুব কাছে থাকে তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা নিশ্চয়ই পৃথিবীর ব্যাসার্ধের থেকে বহু ছোট বটে। তাহলে দূরত্বটাকে আমি নেগলেজেবল করে দিতে পারি। তাহলে এখানে অ্যাকচুয়াল লেখার কি দরকার ছিল? g-gmm/r + h। কিন্তু এইচ খুব ছোট হওয়ায় এইচকে আমরা নেগলেজেবল করে দেবো, এটা gmm/r কনসিডার করব। তাহলে এখানে gmm/r এখানেও আছে, gm/r এখানেও আছে, gm/r কমন নিয়ে নিচ্ছি, gmm/r। ভি এর মানটা আমরা জানি, ভি এর মানটা জানি না। যদি এখানে কোনো বস্তু প্রদক্ষিণ করছে তাহলে ওর প্রদক্ষিণ বেগ কত হবে? এখানে প্রদক্ষিণ বেগ কত হবে? ভি সমান √gm/r + h। কিন্তু আপনি বলছেন এইচটা খুব ছোট, তাহলে লিখতে পারি gm/r। তো তাই gm/r লিখেছি, ঠিক আছে। v² সমান, এটা v সমান √gm/r, তাহলে v² সমান gm/r। gmm/r কমন, তাহলে ½ - 1 মানে -½ তাহলে ক্যালকুলেট করে আসবে e সমান -gmm/2r। এটা হচ্ছে এই বস্তুটির টোটাল এনার্জি। যখন এখানে প্রদক্ষিণ করছে তখন ওর এনার্জি কত? টোটাল এইটা। মাইনাস থাকার অর্থ হচ্ছে যে এতটা এনার্জি দিলে পরেই এই এতটা পরিমাণ এনার্জি দিলেই ও মহাকর্ষের বাইরে চলে যাবে। এতটা লোন অ্যামাউন্ট আছে, কারণ এই এনার্জিটি পৃথিবী ওকে টানছে না। এতটা এনার্জি নিয়ে কি আছে? এতটা এনার্জির কাছে আছে, তারপরে পৃথিবী এতটা এনার্জির বলে একে টানছে। তো যদি অতটা এনার্জি দিয়ে দেওয়া হয় তাহলে চলে যাবে, বন্ধনের বাইরে চলে যাবে। ঠিক ইলেকট্রনের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে, নিউক্লিয়াসের ইলেকট্রনের ক্ষেত্রে। সো প্রদক্ষিণরত বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যাওয়ার জন্য এই ন্যূনতম শক্তিই প্রয়োজন হবে। যদি এই বস্তুটাকে আমি মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে চাই তাহলে মিনিমাম এইটাই প্রয়োজন হবে, এই শক্তিটাই প্রয়োজন হবে, ঠিক আছে, যা গতিশক্তি রূপে বস্তুকে প্রদান করতে হবে। বস্তুকে গতিশক্তি রূপে প্রদান করতে তাহলে ½ mv² সমান gmm/2r। mm ক্যান্সেল আউট, তাহলে v সমান √gm/r, তাহলে v সমান √gr। অর্থাৎ এই বস্তুটিকে মহাকর্ষীয় ক্ষেত্রে বাইরে যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে কতটা বেগ দরকার? এতটা বেগ দরকার। আমাকে কতটা কার্য করতে হবে এখান থেকে বাইরে পৌঁছাবার জন্য? আমাকে এতটা কার্য করতে হবে। যতটা শক্তি আছে, এই শক্তির কিসের জন্য আছে? আকর্ষণের জন্যই তো আছে। তো যদি এতটা ন্যূনতম শক্তি দিয়ে দিই তাহলে ও চলে যাক বাইরে, আর আকর্ষণও নাই আকর্ষণও নাই, কোনো এনার্জি থাকবে না। বোঝা গেল? তাহলে v সমান √gr। এবার বলো, এই বস্তুটিকে এখান থেকে এখানে পৌঁছাবার জন্য এতটা বেগ দিতে হবে, আর ভূপৃষ্ঠে যে বস্তুটি ছিল ওকে ওখানে পৌঁছাবার জন্য √2gr বেগ দিতে হচ্ছে। তাহলে কার বেগটা বেশি হবে? ভূপৃষ্ঠে যে বস্তুটা আছে নিশ্চয়ই তার বেগটাই বেশি হইতে হবে। তাহলে স্পষ্টতই VE > VE'। মানে ভূপৃষ্ঠের যে বস্তুটি আছে
ওকে বেশি বেগে ছুটতে হবে, তবে ও চলে যাবে, মানে ওর মুক্তিবেগের মান বেশি কার তুলনায়? ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় থাকা প্রদক্ষিণরত বস্তুর তুলনায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখাও যে পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণরত বস্তুর কৌণিক ভরবেগ এল এবং কক্ষপথের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। দেখাও যে পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণরত বস্তুর কৌণিক ভরবেগ এল কক্ষপথের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, পৃথিবীকে কেন্দ্র করে কোনো বস্তু ঘুরছে, তার কৌণিক বেগ এল, ওই বস্তুটার কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ আর, ওর বর্গমূল মানে রুট আর, ওর সঙ্গে সমানুপাতিক মানে এল প্রপোর্শনাল টু রুট আর, এটা প্রমাণিত করতে বলেছে। এবং মোট শক্তি কক্ষপথের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, মোট শক্তি ই প্রপোর্শনাল টু 1/r, এটা আমাকে দেখাতে বলেছে। তো এই যে এম ভরের বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে আছে, এম হচ্ছে পৃথিবী, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঘুরছে, তাহলে এই বস্তুটা ঘোরার জন্য অভিকেন্দ্র বল দরকার। ও অভিকেন্দ্র বলটা কে দেবে? ইয়ার আর ইয়ার মধ্যে পৃথিবী আর এই বস্তুটির মধ্যে আকর্ষণ বল। তাহলে এখান থেকে আমি ভিটা বার করলাম, এই বস্তুটির কাক্ষিক দ্রুতি কত হবে? √gm/r। তাহলে কৌণিক ভরবেগ কত হবে? আমরা জানি কৌণিক ভরবেগ সমান রৈখিক ভরবেগ গুণিত আর। ভর তো জানি, বেগের মানটা যেটা বার করেছি সেটাই বসিয়েছি, যে বসাবো নিচে রুট আর ওপরে আর, তাহলে কেটে যাক, উপরে হয়ে যাবে রুট আর মানে r⁻²। এম রুট জি এম, এই পুরো পার্টটা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, এটা বস্তুটির ভর, এটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা পৃথিবীর ভর। তাহলে টোটালটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি এল প্রপোর্শনাল টু r/2 মানে রুট আর। তাহলে পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণরত কোনো বস্তুর কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে কিসের অর্ডারে সংরক্ষিত থাকবে? ওর বর্গমূলের সমানুপাতিকে, ওর কক্ষপথের বর্গমূলের সমানুপাতিকে। তাহলে এল প্রপোর্শনাল টু r/2, এটা প্রমাণ। মোট শক্তিটা দেখা যাক। মোট শক্তি সমান কী হবে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তো আর দূরত্বে থাকার জন্য স্থিতিশক্তির রাশিমালা আমরা জানি -gmm/r। গতিশক্তি ½ mv², ভি এর মানটা বার করেছি যেটা v² করলে gm/r হবে, তো gm/r বসিয়েছে, gmm/2r হবে, এটা প্লাসে মাইনাসে -gmm/r হবে। ক্যালকুলেশন করলে কী হবে? ই সমান -gm/2r, এটা করানো হয়েছে, দেখে আগে। তাহলে এখানে পুরো এই পার্টটা কনস্ট্যান্ট, তাহলে ই প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণরত কোনো বস্তুর মোট শক্তি ওই বস্তুর কক্ষপথের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, এম ভরের একটি বস্তুখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে উলম্বভাবে ছুড়ে দেওয়া হলো, সেটি আর উচ্চতা পর্যন্ত উঠল, বস্তুটির বেগ কত? কত উচ্চতা উঠেছে? হাইস্ট উচ্চতা আর, বস্তুটির বেগ কত? দেখাও যে বস্তুটির স্থিতিশক্তির বৃদ্ধি হবে ½ mgr। দারুণ প্রশ্ন। এই যে এম ভরের বস্তু ছিল, এম ভরের বস্তু ছিল, ভূপৃষ্ঠে আছে, কত উচ্চতায় উঠবে? আর উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায়, মানে পৃথিবীর কেন্দ্র থেকে এটা আর, আর এখান থেকে আর, মানে পৃথিবীর কেন্দ্র থেকে কত? 2r উচ্চতায় উঠবে বস্তুটা। তো যখন বস্তুটাকে ছোড়া হয়েছিল তখন ওর কাইনেটিক এনার্জি ছিল ½ mu², পোটেনশিয়াল এনার্জি কত ছিল? কত দূরে আছে কেন্দ্র থেকে? আর দূরে আছে, তাহলে -gmm/r। ঠিক আছে, যখন ও এসব জায়গাতে পৌঁছে যাবে বস্তুটা ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায়, মানে কেন্দ্র থেকে 2r উচ্চতায়, তখন গতিশক্তি কত হয়ে যাবে? 0, কারণ বেগটা 0 হয়ে যাবে, তাই না? আবার তো পড়বে নিচে রে ভাই। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি -gmm/r, তো আর এর মান কত? এখান থেকে এটা 2r, তাই না? তাহলে শক্তির সংরক্ষণ অনুযায়ী, কারণ কনজারভেটিভ ফিল্ড, তাই না, সংরক্ষিত সংস্থা, শক্তির সংরক্ষণ অনুযায়ী আগে যত এনার্জি ছিল এখনও তত এনার্জি আছে। তাহলে এই এনার্জিটা সমান এই এনার্জিটা, এটাকে ওই পাশে নিয়ে গেলি, এটা ওই পাশে গেলে প্লাস, তারপর gmm/r কমন নিয়ে নিলি, তাহলে 1 - ½ মানে হাফ, তাহলে এই ক্যালকুলেশনটা হবে।
তাহলে ইউ সমান কত হবে, এম এম কেটে যাবে, এম এম ক্যান্সেল আউট, তাহলে ইউ স্কোয়ার সমান রুট ওভার অফ জি এম বাই আর। তাহলে ইউ সমান কত হবে, জি এম মানে জি আর স্কোয়ার, আর নিচে আছে এখানে আর, তাহলে রুট ওভার অফ জি আর, তাহলে ইউ সমান জি আর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কত বেগ দিতে হবে, ইউ সমান রুট ওভার অফ জি আর। ছুড়ে দেওয়া হলে সেটি আর উচ্চতা পর্যন্ত উঠবে। বস্তুটির বেগ কত, প্রাথমিক বেগ কত, ইউটা বার করতে বলেছিল, তো ইউ এর অ্যান্সার রুট জি আর। পোটেনশিয়াল এনার্জি, তারপর পরের প্রশ্নই বলেছে দেখাও যে বস্তুটির স্থিতিশক্তি বৃদ্ধি হাফ এম জি আর। তো এখানে বস্তুর স্থিতিশক্তি কত ছিল এইটা, ওইখানে বস্তুর স্থিতিশক্তি কত হবে এইটা, তাহলে পরিবর্তন কত হয়েছে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে, পরিবর্তন হচ্ছে জি এম এম বাই টু আর। কারণ স্থিতিশক্তি বৃদ্ধি পাবে উপরে গেলে, গতিশক্তি কমবে। যেটা হয় কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তো কিছুক্ষণ পরে আবার কী হয়ে যায়, বেগ জিরো হয়ে যায়, মানে গতিশক্তি জিরো হয়ে যায়, স্থিতিশক্তি সর্বোচ্চ হয়ে যায়। তার মানে এই স্থিতিশক্তির মানটা বেশি ওঠে, এই স্থিতিশক্তির মানটা কম ওঠে। এটা তো বৃদ্ধি কতটা হবে, এইখানকার মাইনাস আগেরটার, তাহলে জি মাইনাস জি এম বাই টু আর মাইনাস জি এম এম বাই আর। তাহলে পোটেনশিয়াল এনার্জি জি এম এম বাই টু আর। জি এম মানে কী হয়, জি এম মানে জি আর স্কোয়ার, জি এম মানে কি জি আর স্কোয়ার। যখনই জি আর স্কোয়ার লিখব, এই আর একসঙ্গে কেটে যাবে, তাহলে উপরে একটা আর রইবে, তাহলে এম জি আর বাই টু, তো হাফ এম জি আর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ভি প্রাথমিক বেগে উপরের দিকে ছোড়া হলো, দেখাও যে বস্তুটি যে সর্বাধিক উচ্চতা উঠবে তা হলো এটা। ওই প্রশ্নটাকেই আবার উল্টোভাবে এখন এইচ বার করতে বলেছে, কিন্তু কার আকারে, আর এর আকারে। এটা যদি একমাত্রিক গতি হয়, একমাত্রিক গতি তখন আমরা লিখে দিতে এইচ সমান ইউ স্কোয়ার বাই টু জি, ডাইরেক্ট লিখে দিতাম। যদি একমাত্রিক গতি হতো ভার্টিক্যাল পড়াচ্ছি তোমাদের, তখন এটা অ্যান্সার। কিন্তু এখন আর এর আকারে এটা দেখাতে বলেছে। তাহলে প্রথমে বস্তুটি কোথায় ছিল, ভূপৃষ্ঠে। তো ভূপৃষ্ঠে যখন ছিল তখন ওর গতিশক্তি আর স্থিতিশক্তি মিলে এবার মোট শক্তি ছিল। তাহলে প্রাথমিক শক্তি কত ছিল, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি কত হবে, যেহেতু ভূপৃষ্ঠে আছে বস্তুটি, এই সব জায়গাতে আছে, তাহলে কত হবে, এটা আর দূরত্বে আছে, তাহলে জি এম এম বাই আর, এটা হবে স্থিতিশক্তি। তো এটা মাইনাস জি এম এম বাই আর পড়েছি আমরা, এটা মাইনাস হয়। ঠিক আছে, অন্তিম শক্তি কত হবে, যখন বস্তুটি এইচ উচ্চতা উঠে যাবে, সর্বাধিক উচ্চতা উঠবে, তো সর্বাধিক এইচ উচ্চতায় উঠতে গেলে এই দূরত্বটা কত হবে, আর প্লাস এইচ। কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, আর প্লাস এইচ। এইটুকুটা কত হবে, এইচ। তো যখন এখানে থাকবে তখন ওর শক্তি কত হবে, কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, কারণ বেগটা জিরো। পোটেনশিয়াল এনার্জি কত হবে, মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। এখন কেন্দ্র থেকে কত দূরে আছে, আর প্লাস এইচ, তাহলে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। এটা তো শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী বলতে পারি, এখনকার শক্তি আগেকার শক্তি সমান এখনকার শক্তি, দুটোই ক্যালকুলেশন করে নেওয়া হলো। এটাকে ওইদিকে নিয়ে যাই পরে ক্যালকুলেট করা হলো, এম এম ক্যান্সেল আউট করা হলো, তাহলে হবে ভি স্কোয়ার বাই টু, জি এম মানে জি আর স্কোয়ার, তো জি আর স্কোয়ার লিখেছি। এটাকে সিম্পলিফিকেশন করা হলো, ঠিক আছে। যে সিম্পলিফিকেশন করা হলো তাহলে জি আর স্কোয়ার, কিন্তু এই আর স্কোয়ার আর আর আছে, তো আর কমন নিয়ে একটা আর কেটে দিয়েছি, তাহলে জি আর এখানে ক্যালকুলেশন করে এইচ রয়েছে, তার মানে এইচ আর জি, এইচ একটা আর কাটা হবে আর জি, এইচ আর জি। নিচে রইবে আর কমন যদি নিয়ে নেওয়া হয় তাহলে আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ। ঠিক আছে, এরপর কোনাকুনি গুণ, ভি স্কোয়ার আর ভি স্কোয়ার এইচ, টু জি আর এইচ। ঠিক আছে, তাহলে এই ভি স্কোয়ার এইচটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে ভি স্কোয়ার আর সমান টু জি আর মাইনাস ভি স্কোয়ার ব্র্যাকেটে এইচ, কমন নিয়ে এইচ, তাহলে এইচ সমান কত হবে, ভি স্কোয়ার আর বাই টু জি আর ভি স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে। বোঝা গেল, এটাই তো প্রমাণ করতে বলেছি। দেখো ভি স্কোয়ার আর বাই টু জি আর মাইনাস ভি স্কোয়ার, সো ভি স্কোয়ার আর বাই টু জি আর মাইনাস ভি স্কোয়ার। চলো নেক্সট প্রশ্ন। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ও এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ জি ওয়ান ও জি টু হলে দেখাও জি টু বাই জি ওয়ান সমান ওয়ান প্লাস এইচ বাই আর, যেখানে এইচ মাছ লেস দেন আর। তো উচ্চতার ক্ষেত্রে আমরা জানি এটা হয় সমীকরণটা, আর গভীরতার ক্ষেত্রে হয় এটা সমীকরণটা আমরা জানি, জি টু সমান জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর।
তাহলে G2/G1, তাহলে G2/G1 সমান কত হবে? G2-র মানটা 1 - h/r, G1-এর মানটা এইটা, জি কাটান যাবে। এরপর 1 - h/r, এই পুরো পার্টটাকে উপরে দিতে গেলে -1। বাইনোমিয়াল এক্সপানশন অনুযায়ী এই -1টা এখানে এসে যাবে, বাইনোমিয়াল থিওরাম, দ্বিপদ উপপাদ্য, আর বাকি পদগুলোকে নগণ্য করে দেবে। তাহলে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এভাবে বোঝো। আরও অন্য পদ রয়েছে, কিন্তু এই পদগুলোকে আমরা কী করেছি? নগণ্য করেছি। দ্বিপদ বিস্তারের অন্যান্য উচ্চ ঘাতীয় পদগুলিকে নগণ্য করে আমরা এইটুকু লিখেছি। এবার এই দুটোকে গুণ করব, এই দুটোকে যদি গুণ করা হয় তো এই রাশিটা আসবে। স্যার প্রশ্নে বলা হয়েছে এইচ ইজ মাচ লেস দেন আর, তাই না? তাহলে হায়ার অর্ডার টার্ম কী হবে? নেগলেক্ট হয়ে যাবে। তাহলে এই পুরোটা কী হবে? এই পুরোটা নেগলেক্ট করে দেবে, কারণ একটা ছোটো জিনিসকে খুব বড় জিনিস দিয়ে ভাগ করবে, একটা ছোটো জিনিসের স্কোয়ারকে খুব বড় জিনিসের স্কোয়ার দিয়ে ভাগ করবে, তো এটা তো আরও ছোটো হয়ে যাবে। তো যার জন্য এই ক্যালকুলেশনটাই লিখুন নগণ্য। তাহলে আলটিমেট এটা পড়ে যাবে 1 - h/r + 2h/r +2h/r -h/r, তার মানে +h/r, প্রমাণিত, যেটাও প্রমাণিত করতে বলেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় এবং h গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ সমান হলে দেখাও যে h সমান √5 - 1/2 × r। h উচ্চতায় আর h গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ সমান। ভূপৃষ্ঠ থেকে h উপরে আর ভূপৃষ্ঠ থেকে h গভীরে অভিকর্ষীয় ত্বরণের মান সমান হবে। তো আমরা জানি উচ্চতার ক্ষেত্রে ফর্মুলাটা হয় G1 সমান G × r/r + h তার হোল স্কোয়ার। এবার তোমার মাথায় স্যার এটা কী করে হচ্ছে? তো দেখো তোমাদেরকে পড়াচ্ছি, G' ওখানে পড়াচ্ছিলাম G'/G সমান কী লিখেছিলাম? Gm/r + h তার হোল স্কোয়ার, ফের এখানে Gm/r², r² উপরে, Gm কেটে গেল, তাহলে G' সমান কী হবে? G × r² + h তার হোল স্কোয়ার। তো এটা লেখা আছে। এখন G1 ধরছি, G' নেই। G1 সমান কত হবে? G × r/r + h তার স্কোয়ার। ওকে, কোনো অসুবিধা নেই। গভীরতার ক্ষেত্রে কী হবে সমীকরণটা? এটা আমরা জানি। প্রশ্ন অনুযায়ী কী বলেছে? h উচ্চতায় আর h গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ সমান, অর্থাৎ এই ভ্যালুটা সমান এই ভ্যালুটা। তাহলে G1 সমান যদি G2 হয়, এবার পুরো ক্যালকুলেশন করে দাও, মানগুলো বসিয়ে, জি কেটে গেল। ঠিক আছে, বোঝা গেল? এরপর এই আর এখানে r² মানে r³ r + h তার স্কোয়ার, এটাকে লিখেছি, ওইদিকে নিয়ে যাওয়ার পরে কোনাকুনি গুণ করে r² + 2hr + h²। এখানে কী রয়েছে? r - h, তো r - h। এবার এই লাইনটাকে গুণ করা হয়েছে, পুরোটাকে গুণ করে এই ফ্যাক্টরটা এসেছে। তাহলে এখানে r³ কেটে গেছে। ঠিক আছে, এরপর দেখো এখানে রয়েছে 2hr², এখানে রয়েছে -hr², এখানে 2, এখানে মাইনাস, এখানে +2 মাইনাস, তার মানে আলটিমেট কী হবে? hr²। তাহলে দেখো লিখেছি hr²। এই দিকে দেখো +rh², ঠিক আছে। এখানে দেখো +rh², এখানে দেখো -rh², কিন্তু 2, তাহলে এখানে কী হবে? -h²r, এখানে -h³ সমান 0। এরপর যদি এই সমীকরণটা থেকে আমি h কমন নিয়ে ওইদিকে নিয়ে যাই, h কমন নিয়ে 0 দিয়ে ভাগ করে দিয়েছি, বা বোথ সাইড h দিয়ে ভাগ করে দিয়েছি। বোথ সাইড যদি h দিয়ে ভাগ করা হয় তাহলে এটা বোথ সাইড h দিয়ে যদি ভাগ করা হয় আর এটাকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে -h³ ওদিকে গেলে +h³। বোঝা গেলো কী করলাম? চলো এখানে দেখিয়ে দিচ্ছি কী করেছি। h কমন নিয়েছি, তাহলে এবার r² - hr -h² সমান 0। এবার এই এইচটা যখন এখানে যাবে তো কত হবে? 0/h, 0/h মানে কত? 0। এবার এইটাকে ওইদিকে নিয়ে গেলাম, এটা যদি ওইদিকে নিয়ে যেত -h² +h², -hr +hr, +r² -r² সমান 0। এরপর সিদ্ধরাচার্য h সমান -b ± √b²,
বি মানে কোনটা এইটা বি স্কোয়ার। তোমরা পড়েছো শ্রীধর আচার্যকে আবার বলে দিই, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয় তাহলে শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এ মানে কি এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটা এ, মাইনাস বি মানে এইটে যে ভ্যালুটা আছে ওইটা মাইনাস, তো এখানে কোন ভ্যালুটা আছে আর, তো মাইনাস আর। তো সমাধান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 মাইনাস আছে মনে করো মাইনাস 4 এর মান কিছু নয় মানে 1, ঠিক আছে। সি সি কত পড়ে মাইনাস আর স্কোয়ার, কারণ এখানে কি আছে প্লাস সি আর স্কোয়ার বাই 2a, এ মানে কত 1। ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আর স্কোয়ার আর 4r স্কোয়ার, আর স্কোয়ার আর 4r স্কোয়ার কত হবে 5r স্কোয়ার, তার মানে রুট 5r, তাহলে মাইনাস আর প্লাস রুট 5r বাই 2। আর যদি কমন নিয়ে নেওয়া হয় তো রুট 5 মাইনাস 1/2 ইন্টু আর। ঠিক আছে, ক্যালকুলেশন রয়েছে, যত বেশি তুমি ক্যালকুলেশন করবে তত, আর ক্যালকুলেশনকে যদি ভয় করবে তাহলে আর কিছু করার নেই ফিজিক্সে। নেক্সট প্রশ্ন, এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ 2r ব্যাসার্ধের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। 2r ব্যাসার্ধের, তাহলে এখান থেকে এটা 2r, ওকে 4r ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে যেতে কি কার্য করতে হবে? এক্ষেত্রে স্থিতিশক্তির পরিবর্তন কত হবে? তাহলে যখন গ্রহটা এখানে প্রদক্ষিণ করছে তাহলে ওর টোটাল এনার্জি কত হবে মাইনাস gmm/2r, আমরা জানি মোট শক্তিটা। এখানে আর মানে কি, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব কত, আর মানে 2r, তো এখানে যদি 2r বসিয়ে দিই তাহলে 2r ইন্টু আর মানে 4r। যখন একে 4r দূরত্বে নিয়ে যাব, একে 4r কেন্দ্র থেকে 4r দূরত্বে নিয়ে যাব, তখন এর স্থিতিশক্তি, তখন এর মোট শক্তি কত হবে মাইনাস gmm/2r। ফর্মুলা তো ওইটাই রইবে, কিন্তু এখন আর এর মানটা আলাদা, এখন আর মানে কত 4r, তো 4r যদি বসিয়ে দেওয়া হয় তাহলে মাইনাস gmm/8r। কার্য শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি ওয়ার্ক এনার্জি থিওরাম, কৃতকার্য সমান শক্তির পরিবর্তন। তো বস্তুটাকে এই 2r দূরত্ব থেকে 4r দূরত্বে নিয়ে যাওয়ার জন্য কতটা কার্য করতে হবে, কার্য সমান শক্তির পরিবর্তন, কতটা শক্তির পরিবর্তন হয়েছে। তো এখানে শক্তি ছিল এতটা, এখন শক্তি হয়েছে এইটা, তাহলে শক্তির পরিবর্তন কত হয়েছে, এখন শক্তি বাড়িয়েছে এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা যদি করা হয় তাহলে কৃতকার্যের ক্যালকুলেশন আসবে এইটা, তাহলে ধরো কৃতকার্য করতে হয়েছে। স্থিতিশক্তির পরিবর্তন কত হয়েছে, যখন এইখানে ছিল তখন স্থিতিশক্তি কত ছিল, যখন এইখানে ছিল তখন স্থিতিশক্তি ছিল পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু মাইনাস gmm বাই আর, আর মানে কত 2r। আর যখন এইখানে আসে তখন পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেম মাইনাস gmm বাই আর, এখন আর মানে কত 4r। তাহলে পরিবর্তন কত হবে এখানেরটার মাইনাস ওইখানেরটার, তো এখানে আছে মাইনাস gmm/4r, তো gmm/4r, ওইখানে এখানে কত ছিল মাইনাস gmm/2r, মাইনাস gmm/2r, ক্যালকুলেশন করে gmm/4r। এবার তোমার যদি এটা মনে করে না স্যার আমি এটাকে এইভাবে লিখতে চাই, তুমি লিখতে পারো, যদি প্রমাণ করতে বলি যে এটা প্রমাণ করো, তো gm এর জায়গায় কি লিখবো আমরা gr², এখানে কি লিখবো 4r, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জেস কত আছে 1/4 mgr। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক, এই প্রশ্নটাই শেষ। ঠিক আছে, একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে, যেখানে এইচের মান কিন্তু মাঝ লেস দেন আর। তার প্রদক্ষিণ বেগ ন্যূনতম কত বৃদ্ধি করলে সেটি মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যেতে পারে। মানে একটা উপগ্রহ অলরেডি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে আর পৃথিবীকে প্রদক্ষিণ করছে,
ওর বেগটা মিনিমাম আর কত বেগ দিতে গেলে ও বার হয়ে যাবে, বার হয়ে মানে পৃথিবীপৃষ্ঠের বাইরে চলে যাবে, মানে ওর মুক্তিবেগ আর কত দিতে হবে, কত বেগের পরিবর্তন করতে হবে। তো যখন এইচ উচ্চতায় প্রদক্ষিণ করছে তখন ওর প্রদক্ষিণ বেগ কত হবে, ভি সমান √GM/r+h। যেহেতু প্রশ্নে বলেছে এইচ এর মান খুবই ছোট, তাহলে এটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে √GM/r। বোঝা গেল? এই যে এখানে ঘুরছে, এখানে ঘোরার সময় ওর বেগ রয়েছে এইটা, আর কত বেগ দিতে গেলে ও বাইরে চলে যাবে। এই যে বক্সটা দেখছে এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র দেখাচ্ছি, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। তো উপগ্রহটির মুক্তিবেগ যদি ভিডেস হয় তার কত বেগ দরকার না, এই অ্যাট প্রেজেন্ট এখানে যখন ঘুরছে তখন ওর স্থিতিশক্তি যতটা রয়েছে অতটাই যদি এনার্জি দিয়ে দেওয়া হয়, তো চলে যাবে, পালিয়ে যাবে। তো যখন এখানে ঘুরছে তখন কতটা রয়েছে, তো এই ভ্যালুটা রয়েছে পোটেনশিয়াল এনার্জি GMM/r+h। তাহলে মাইনাস আছে না, মানে লোন আছে, বোঝো? তাহলে এতটা এনার্জি দিলে পরেই ও বাইরে চলে যাবে। তাহলে উপগ্রহটির মুক্তিবেগ কত দিতে হবে আমাকে, 12 mv/s²। এতটা গতিশক্তি লাভ করবে তবে তো বার হবে। তো এই গতিশক্তি দিবে কে, যদি আমি এতটা শক্তি সাপ্লাই করি। কোন শক্তিটা, যেটা স্থিতিশক্তি ওর সঙ্গে সমান আছে, দেখো। তাহলে v² সমান 2gm/r+h। তাহলে v' সমান √2gm/r+h কে আর ধরে নেওয়া হয়েছে। তাহলে gm মানে হবে gr², নিচে আর হয়েছে, তাহলে √2gr। তাহলে এখন যখন ঘুরছিল তখন ওর বেগ কত ছিল, যদি লিখি তাহলে লিখো gr, আর কত বেগ দিতে হবে, এতটা বেগ দিতে হবে। তাহলে বেগ কতটা বাড়াইতে হবে, এইটা মাইনাস এইটা, এই এখনকার বেগটা মাইনাস আগেকার বেগটা। তাহলে এতটা বেগ দিতে গেলে ও কি হয়ে যাবে, বাইরে চলে যাবে। প্রশ্নটা যেই মেন্সের প্রশ্ন ওটা, যেই মেন্সে পড়েছে। খুব এমনি টাইপের প্রশ্ন আসে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে জানাবে, তাহলে আর বেশি সময় অপচয় না করে আমি এখানে স্টপ করছি। স্থিতিশক্তি, গতিশক্তি, এখান থেকে প্রশ্ন আসবে, প্রদক্ষিণ বেগ, পর্যায়কাল, যে টপিকগুলো নিয়ে বললাম এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো আশা করি তোমরা পড়ছো, আবার পড়ে নেবে দেখে পড়ে। ঠিক আছে, তাহলে রাখছি।